আমন্ত্রণ জেনফার বাংলাদেশ লিমিটেডের জেনফার হেমাটোকেয়ারের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য যত্ন জানুন এবং সচেতন থাকুন। ব্লাড ক্যান্সারের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আমাদের আজকের এই আয়োজন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। দর্শক, আমরা জানি যে কোনো ক্যান্সার মানেই আমরা অনেক ভয়ে থাকি, আর সেই ক্যান্সার যদি হয় ব্লাড ক্যান্সার তাহলে সেই ভয়ের পরিমাণটা অনেকাংশেই বেড়ে যায়। তাই আমরা আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি ব্লাড ক্যান্সার ও বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন ভূঁইয়া, রক্তরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, ঢাকা। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এটিএনের যারা দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, অনুষ্ঠানের শুরুতে যেরকমটা বলছিলাম, যে কোনো ক্যান্সার শুনলেই আসলে আমরা আতকে উঠি, আর সেই ক্যান্সার যদি হয় ব্লাড ক্যান্সার তাহলে সেই আতঙ্কের পরিমাণটা আসলে অনেকখানি বেড়ে যায়। তো শুরুতেই জানতে চাচ্ছি যে ব্লাড ক্যান্সার বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, ব্লাড ক্যান্সার হলো যে রক্তের 3 ধরনের কণিকা থাকে: লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এই কণিকার যদি ব্লাড ক্যান্সার যে কণিকার যে ক্যান্সার তাকে বলে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার মধ্যে 3 ধরনের ব্লাড ক্যান্সার আছে: একটা লিউকেমিয়া, আর একটা লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা। আচ্ছা, তাছাড়া আরও কিছু ক্যান্সার আছে: মাইলোফাইব্রোসিস, তারপরে পলিসাইথেমিয়া রুব্রা, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, সেটা ক্যান্সার, প্রি ক্যান্সারাস কন্ডিশন। আচ্ছা। তো এবার জানতে চাইবো যে এই যে এই ক্যান্সারগুলো হচ্ছে, সেই ক্যান্সারগুলোর মধ্যে কারা আসলে বেশি ঝুঁকিতে থাকে বা কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। সাধারণত যারা জন্মগতভাবে কিছু ডিফেক্ট নিয়ে জন্ম নেয়, যেমন ডাউন সিনড্রোম, তারপরে ক্লিনফিল্টার সিনড্রোম, ফ্যানকুনেস অ্যানিমিয়া, তারপরে ব্লুম সিনড্রোম, এইসব ধরনের অবস্থা নিয়ে যারা জন্ম লাভ করে তাদেরকে তাদের ব্লাড ক্যান্সারের ঝুঁকি 10 to 20 টাইমস বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে যে ব্লাড ক্যান্সার প্রবণতা একটু বেশি অন্যদের তুলনায়। যে কোনো বয়সে, যে কোনো ব্যক্তির জন্য পরে যে কোনো বয়সে হতে পারে, তবে শিশুদের সংখ্যাটা একটু বেশি। এটা জন্মগত রোগ না, মানে তবে কিছু কিছু ক্ষেত্রে মানে জন্মের সময় যদি এই ধরনের ডিফেক্ট নিয়ে, জেনেটিক কোনো ডিফেক্ট নিয়ে আসে, তাদের প্রবণতা একটু বেশি থাকে। আর যারা কাজ করে মধ্যে ইন্ডাস্ট্রিতে কাজ করে, বিভিন্ন কেমিক্যাল, তারপরে রেডিয়েশন, তারপরে এই ধরনের যত রকমের বিভিন্ন কেমিক্যাল আছে, বিভিন্ন রকমের রেডিয়েশন বা এই ধরনের খাবারে যদি ভেজাল খাবার খায়, তাহলে তাদেরও ব্লাড ক্যান্সার হওয়ার প্রবণতা একটু বেশি থাকে। আর যদি অন্যান্য ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি ড্রাগস থেকেও ব্লাড ক্যান্সারের হওয়ার সম্ভাবনা থাকে। মোটের উপর কত হলে সবাই যে আমরা সবাই ক্যান্সারের ঝুঁকিতে কম বেশি আছে, যে কেউ যে কোনো সময় হয়ে যেতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে বলতে চাই যে আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেটি আসলে বর্তমানে কীরকম? কতজন রোগী আসলে আমরা ব্লাড ক্যান্সারে আক্রান্ত পাচ্ছি? সাধারণত ইন্টারন্যাশনাল, আমাদের দেশে এমন জরিপ ঠিক নাই, তবে ইন্টারন্যাশনালি দেখা যাচ্ছে যে প্রতি বছর 5 লক্ষ মতো রোগী মানে ক্যান্সার আক্রান্ত হচ্ছে। সাধারণত আমাদের প্রত্যেকটা রোগের আলাদা আলাদা, যেমন ALL, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, সেটা প্রতি লাখের মধ্যে 1.3 to 5, তারপরে AML, এটা বলা হয় যে মানে আপ টু 4 per 1 lakh পিপল। তারপর মাল্টিপল মায়োলোমা 1.8, এভাবে CML, CLL, এভাবে আলটিমেটলি টোটাল প্রতি লাখের মধ্যে প্রায় 10-15 হয়ে যায় আর কি, প্রতি বছর ইনসিডেন্স আছে এমন। আচ্ছা আচ্ছা, মোটের উপরে যে হলজন সত্যি তো যথেষ্ট পরিমাণ, প্রতি বছর হাজার হাজার লোক এই ধরনের বিভিন্ন ধরনের ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে মানে আক্রান্ত হচ্ছে। এই যে একটি রেশিও বললেন যে অনেক লোক আসলে প্রতি বছরই আসলে আক্রান্ত হয়ে থাকছে, সেই আক্রান্ত হওয়ার পেছনে কি কি কারণ কাজ করে বা ফ্যাক্টরসগুলো কি? আসলে মানে ব্লাড ক্যান্সার হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো কারণ নেই, তবে কিছু কিছু বিষয় এই ব্লাড ক্যান্সারের সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে। তার মধ্যে আছে রেডিয়েশন,
তারপরে পেস্টিসাইড, কীটনাশক ওষুধ, তারপরে ধরেন আপনার ওই ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, তারপরে অন্যান্য ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি দেওয়া হয় ড্রাগস থেকে হতে পারে, খাবারের ভেজালের কারণে হতে পারে। কিছু কিছু যে আমরা যেটা একটু আগে যে বলেছিলাম যে জেনেটিক যে কোনো ডিফেক্ট নিয়ে যার জন্য তাদেরও ব্লাড ক্যান্সারের প্রবণতা একটু বেশি থাকে। এমনকি যাদের টুইনের মধ্যে যদি একজনের ব্লাড ক্যান্সার হয় তো অন্যজনের ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা 20%। আচ্ছা মানে একজনের সাথে আর একজনের মানে এত মিল থাকে আর কি। আচ্ছা তো এই আচ্ছা, এবার জানতে চাইবো যে লক্ষণ বা উপসর্গগুলো সেগুলো সম্পর্কে অনেকেই আসলে সচেতন থাকেন না বা বুঝতে পারেন না। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে যদি দর্শকদের সেই বিষয়গুলো সম্পর্কে একটু আপনি পরিষ্কার ধারণা দিতেন। হ্যাঁ, উপসর্গের মধ্যে মানে অনেকগুলো উপসর্গ আছে মানে আমরা চিন্তা করি সেভাবে যে লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা সবগুলোরই মানে সমস্যায় নিমজ্জিত হয়। যেমন ব্লাড ক্যান্সার হওয়ার পরে দেখা যাচ্ছে তার রক্ত শূন্য স্বল্পতা দেখা দেয়। আসলে রক্ত শূন্যতা না, রক্ত স্বল্পতা হবে এটা। শুনতে মানে নাই একবারে। হ্যাঁ, স্বল্পতা রক্ত, কম রক্ত। রক্ত স্বল্পতার জন্য তার দুর্বলতা থাকবে, খাবারের অরুচি থাকতে পারে, তারপরে তাকে তার মানে বুক ধরপড় করবে, ঘন ঘন শ্বাস টানতে পারে বেশি রক্ত কমে গেলে, তারপরে পায়ে পানি জমতে পারে, শরীরটা ফ্যাকাশে হয়ে যাবে। তারপরে আবার হতে পারে মানে দীর্ঘ কালের জন্য জ্বর থাকতে পারে বা ঘন ঘন জ্বর, অস্বাভাবিক রক্তক্ষরণ হতে পারে। কারো কারো দেখা যাচ্ছে মানে তার ওজন কমে যাচ্ছে, হাড়ের ব্যথা হতে পারে, এই ধরনের নানাবিধ হয়। আর এই সকল উপসর্গ কিন্তু শুধু ব্লাড ক্যান্সারই যে হবে শুধু, অন্যান্য রোগের যে রোগ হয় সেইগুলোর অনেক সিমটম অনেকগুলোই এখানে থাকে। এখানে আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছে সেটা হলো যে গ্ল্যান্ড ফুলে যেতে পারে, লিভার, তারপরে প্লিহা সেগুলো বড় হয়ে যেতে পারে এই ধরনের। তো এখন এই ধরনের উপসর্গ যদি থাকে তাহলে আমরা সন্দেহ করতে পারি যে তার ব্লাড ক্যান্সার হতে পারে। ব্লাড ক্যান্সার তখন রোগীর উচিত হবে নিকটবর্তী কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া। যদি চিকিৎসক তখন কিছু পরীক্ষা করে তার রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে হয়তো তিনি বুঝবেন যে হয়তো এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে, এবং তাকে তখন যে ডাক্তারের যে চিকিৎসকের কাছে পাঠাবেন তাকে সেই চিকিৎসকের কাছে সে যদি যায় তাহলে তার জন্য মঙ্গল হবে। আচ্ছা এবং আচ্ছা আচ্ছা তো এবার জানতে চাইবো যে এরকমটা শুরুতে আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের হয়ে থাকে আসলে ব্লাড ক্যান্সার, সেই ধরনগুলো সম্পর্কে জানতে চাচ্ছি এবং সেই ধরনগুলোর মধ্যে আসলে কোনটি সবচেয়ে ভয়াবহ? আসলে ক্যান্সার বলতেই তো যার কথা আছে না, যার আছে ক্যান্সার তার নেই আনসার। তো এখন মানে ব্লাড ক্যান্সার সাধারণত আমরা বলতে বুঝি লিউকেমিয়া, কিন্তু ব্লাড ক্যান্সারে ইতিমধ্যে আমরা ইউটিউবে বলছিলাম যে 3 ধরনের সাধারণত ক্যান্সার আছে। একটা ব্লাড ক্যান্সার, একটা লিম্ফোমা, একটা লিউকেমিয়া, একটা লিম্ফোমা, একটা মাল্টিপল মাইলোমা। আর কিছু আছে যে মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া রুব্রা, এই ধরনের। আর এই লিউকেমিয়া যেটা সেটা হলো শ্বেতকণিকা, সাধারণত সবগুলোই শ্বেতকণিকা। এই জন্য নামটা সেই মানে লিউক অর্থ হলো সাদা, আর হলো মানে ইমা হলো রক্ত, সাদা রক্তের সেলগুলি বেশিরভাগ আক্রান্ত হয়। যেমন লিউকেমিয়া হোয়াইট ব্লাড সেল, তারপরে লিম্ফোমা সেখানে হোয়াইট ব্লাড সেল। লিম্ফোমার মধ্যে আবার 2 ধরনের আছে, হজকিন, নন হজকিন। তারপরে মাল্টিপল মাইলোমা সেখানেও হোয়াইট ব্লাড সেল। এখন প্লেটিলেটের এবং লোহিত কণিকা তারও একটা লিউকেমিয়া হয়, সেটার তার নাম হলো ইরাথ্রোলিউকেমিয়া, অ্যাকুট ইরাথ্রোলিউকেমিয়া। তারপরে অ্যাকুট মেগালো কেরিওসাইটিক লিউকেমিয়া। এটা মেগালো কেরিওসাইটিক লিউকেমিয়াটা অনেক রেয়ার। এই জি স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি, আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আমরা আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের স্বাস্থ্য যত্ন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম
ব্লাড ক্যান্সার ও বাংলাদেশের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অনেক বিষয়গুলো আসলে দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এবার জানতে চাইবো যে সিবিসি বা রক্ত পরীক্ষা যেটি করে থাকে আমরা, সেটির মাধ্যমে কি আসলে ব্লাড ক্যান্সার নির্ণয় করা সম্ভব হয়ে থাকে কিনা, বা কি কি মানে পরীক্ষা নিরীক্ষা আপনারা রোগীদের দিয়ে থাকেন? আসলে ওই এই ধরনের উপসর্গ থাকলে যদি শুধু সিবিসি করা হয়, ব্লাড পজিটিভিটি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা দেখলে আমরা কিন্তু অনুমান করতে পারি যে অনুমান কি কোনো সময় নিশ্চিত হই যে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। জি। তারপরে একুরেট টাইপ মানে অনেক ব্লাড ক্যান্সারের অনেক টাইপ, সাব টাইপ অনেক আছে, যেমন অ্যাকর্ডিং টু মানে সেল কাউন্ট, ইনক্রিজ সেল কাউন্টের সংখ্যা কী পরিমাণে বাড়তেছে সে অনুযায়ী হয় অ্যাকুট, ক্রনিক। আর তারপরে অ্যাকর্ডিং টু টাইপ অফ সেল, কোন সেলগুলা আক্রান্ত হচ্ছে, লিম্ফোসাইট না মাইলোসাইট, সেভাবে অনেক ভাগ করা যায়। যেমন অ্যাকুট লিউকেমিয়া, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। আর ক্রনিকের মধ্যে আছে ক্রনিক লিম্ফোসাইটিক, ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, এই ধরনের আছে। এই জন্য শুধু সিবিসি করলে আমরা জানতে পারি। তারপরে আমরা পরে যে স্টেপ, অনেকগুলো একটা ধাপ আছে, ধাপের মধ্যে আছে ধরেন আপনার, তারপরে আমরা বুনমুরিতে চলে যাই আর কি। কারণ যেখানে বুনমুরিতে অস্থিমজ্জা থেকে সেলগুলো তৈরি হয়, সেখানে আমরা দেখি কি মানে কী পরিমাণে আছে। সাধারণত যদি ইমিউর সেল মানে বা ব্লাড সেল, এটা যদি 20%-এর বেশি, ব্লাড ওর বুনমুর যে কোনো জায়গায় যদি 20%-এর বেশি মানে ব্লাড থাকে বা ইমিউর সেল থাকে বা লিউকেমিক সেল থাকে, তাহলে এটা অ্যাকুট লিউকেমিয়া বলা হয় এটা। তারপর আমরা বুনমুরি করবো, বুনমুরি করে আমরা সেখানে লিম্ফোব্লাস্টিক না মায়োব্লাস্টিক অ্যাকুট লিউকেমিয়া যদি থাকে, সেখানে আমাদের সন্দেহ থাকে যে মানে কনফার্মেশনের জন্য আমরা তখন আরও কিছু টেস্ট দিই, সাইটোকেমিক্যাল স্টেইন, যেমন সুডান ব্ল্যাক বি, মাইলোফারক্সিডেজ, আমরা এগুলা করি। তারপরে ধরেন ইমিউনোফেনোটাইপিং বা ট্রিফন বায়োপসি একটা করা হয়। ট্রিফন বায়োপসি তো জানা যায় তার সেলুলারিটি কী পরিমাণে আছে। তারপর ইমিউনোফেনোটাইপিং, সেখানে একবার সিডি মার্কার দিয়ে, যেটা আমরা খালি চোখে দেখি না, প্রতি 1 লাখের মধ্যেও যদি একটা সেলও থাকে সেটা মানে ধরা যায় আর কি। তো এই যে অনেকগুলো সিডি মার্কার দিয়ে, তারপরে আমাদের প্রগনোসিস দেখার জন্য সাইটোজেনেটিক স্টাডি আমরা করি আর কি, করে যে তার প্রগনোসিসটা খুব ভালো না খারাপ। তারপরে ধরেন আপনার মলিকুলার বায়োলজি আমরা করি, সেটা হলে কিছু কিছু টেস্ট আছে, যেমন বিসিআর এবেল যদি আমরা পাই সেটা তো সিএমএল। আর যদি আমরা সিডি মার্কার দিয়ে যদি আমরা দেখি যে সেখানে CD5 পজিটিভ, CD23 পজিটিভ, তাহলে সিএলএল। আর যদি দেখি এটা হলো লিউকেমিয়ার ব্যাপারে। আবার লিম্ফোমা সেটা তো ক্যান্সার, ব্লাড ক্যান্সারই, সেখানে আমরা সিডি মার্কার আছে, যেমন নন হস্কিন লিম্ফোমা, সেখানে CD3, CD20, CD19, CD10 এগুলো করা হয়। আর হস্কিনে CD15, CD30। তো সেভাবে করে অ্যাকুরেটলি আমরা ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা ওভাবে চিকিৎসার দিকে আগানো হয়। চিকিৎসার প্রসঙ্গে আমরা আসছি, কিন্তু সাধারণ দর্শকদের থেকে আসলে একটি প্রশ্ন জানতে চাচ্ছি। সেটি হচ্ছে, অনেকেই ধারণা করে থাকেন যে ব্লাড ক্যান্সার হলেই হয়তো মৃত্যু নিশ্চিত, সে বিষয়ে তাদের একটি ধারণা থাকে, এবং ব্লাড ক্যান্সার হলে আসলে বেঁচে থাকার সম্ভাবনা আসলে কতটুকু হয়ে থাকে? জি, এটা একটা ভালো একটা কোয়েশ্চেন। আসলে হয় কি যে চিকিৎসাটা যদি রোগ যখন শুরু হয় তখনই যদি চিকিৎসা করা হয়, তাহলে মানে তার মানে প্রগনোসিসটা অনেক ভালো। আর যদি একবারে শেষ দিয়ে অ্যাডভান্স স্টেজে করা হয়, তাহলে তার প্রগনোসিসটা অনেক খারাপ। এটা অনেক মানে প্রগনোস্টিক ফ্যাক্টর আছে। আর বিশেষ করে এজ এ হোল আমরা যে চিকিৎসা করি, সেই চিকিৎসা যদি সঠিকভাবে করা হয়, যতটুকু দরকার যেভাবে, তাহলে আমাদের দেশে অ্যাকুট লিম্ফোব্লাস্টিক বা অ্যাকুট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, লিম্ফোব্লাস্টিকটা কিন্তু বাচ্চাদের বেশি হয়, এবং তাদের প্রগনোসিস হলো ধরেন কিউর রেট 80%, 80% কিউর রেট। একবারে কিউর রেট বলতে বোঝায় 5 years, মানে পেশেন্ট লাইফ অ্যালাইভ আফটার 5 years উইদাউট সাইন্স অ্যান্ড সিমটমস অফ লিউকেমিয়া। লিউকেমিয়া কোনো সিমটমও থাকবে, সাইন কিছুই থাকবে না, এমন 80% ভালো হয়ে যায়। আর বড়দের যেটা হয়, যেমন অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, সেটা 80-90% কমপ্লিট রিমিশনে যায়। তার মধ্যে দেখা যাচ্ছে 1 থেকে 2 বছরের মধ্যে প্রায় 50%-এর মতো আবার রিল্যাপস করে। রিল্যাপস করার পরে যদি আবার চিকিৎসা দেওয়া হয়,
তাহলে তাদের মধ্যে প্রায় 40 to 50% মানে ভালো হয়ে যায় আর কি পুরা। হ্যাঁ, তারা আবার রিল্যাপস আর করে না। আর যাদের রিল্যাপস করে তাদেরকে তখন বলা হয় যে যদি মানে আর্থিক সঙ্গতি থাকে তাহলে তাদেরকে বুনমুর ট্রান্সপ্লান্টেশনের জন্য তাদেরকে মানে করা হয় আর কি, সিলেক্ট করা হয় আর কি। যদি সম্ভব হয় তারা করলে তাদের মধ্যে প্রায় 60% মধ্যে ভালো সম্ভব, তার মানে 100% বলা যাবে না আর কি সবাই চিকিৎসা করলে। তবে আমাদের যে অভিজ্ঞতা, যারা সঠিকভাবে চিকিৎসা করছে মানে যতটুকু দরকার আমাদের সে আসলে ইন্টারন্যাশনাল যেভাবে দেয় আমরা তো সেভাবে চিকিৎসা আমরা করতে চাই। রোগীরা অনেক সময় সারেন্ডার করে যে আমার টাকা পয়সা নাই কীভাবে, তাহলে তাদের জন্য আসলে চিকিৎসা মানে যতটুকু দরকার ততটুকু হলে চিকিৎসা সঠিকভাবে হয় না। তো এইভাবে দেখা যাচ্ছে যে অনেক ভালো আসলে। ওই যে আরেকটা আছে CLL এবং CML, সেটার দেখা যাচ্ছে CLL বলে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, আর ক্রনিক মাইলোইড লিউকেমিয়া। অনেক রোগী আছে আমার কাছে 2005 সালের রোগী এখনো খুব ভালো আছে। তো এই ওষুধ খেতে হয়, আর কোনো সময় BC-level যদি 0% আসে তাহলে এটা বন্ধ রাখতে। এজল দেখা গেছে যে 5 বছর বা তার চেয়ে বেশি সময় তার বেশি আছে 90%-এর বেশি। আর CLL এর ব্যাপারে একই 90%-এর বেশি মানে যদি চিকিৎসা করে। আর যদি না করে অতি অল্প সময়ের মধ্যে হয়তো কয়েক বছরের মধ্যে মানে চলে যেতে হবে আর দুনিয়া থেকে আর কি। সেক্ষেত্রে নিয়মিত ফলো আপেরও কিন্তু একটি বিষয় কিন্তু এর সাথে মনে হয় সংযুক্ত আছে। CLL এবং CML ফলো আপে থাকে। আমার এক রোগী আছে 2014 সালে এখনো পর্যন্ত তাকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন পড়ে নেই আর কি। আমরা শুধু দেখি যে তার যে পরীক্ষার পর্যায়ে আসছে কিনা, স্টেজ A B C এমন আছে। সাধারণত C হইলে যেমন CLL এর স্টেজ C যেটা মানে এটা একটা বাইনের আছে স্টেজিং, এটা ABC। বাইনের স্টেজ C হয় কি যে প্লেটলেট কাউন্ট 1 লাখের নিচে থাকতে হবে, নর্মালি 1.5 লাখ থেকে 4 লাখ। আর এটা 1 লাখের নিচে থাকলে অথবা হিমোগ্লোবিন যদি 10-10-এর নিচে আসে, এমনি তো মানে সাধারণত 11-12, তাহলে আমরা চিকিৎসা শুরু করি। আর আগে চিকিৎসা না করলে চলে, এভাবে আমরা ফলো আপ করে রাখি আর কি। এবার চিকিৎসা প্রসঙ্গে চলে আসবো। চিকিৎসা আসলে রোগীদের আপনারা কিভাবে দিয়ে থাকেন, এবং ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে সার্জারির যে বিষয়টি সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? চিকিৎসা সাধারণত আমরা ওই কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি মানে কেমোথেরাপি বলতে এমন না, এটা একটা মেডিসিন, মানে যেই মেডিসিনগুলা যে ড্রাগগুলা ক্যান্সারের চিকিৎসা মানে করা হয় সেটাকে কেমোথেরাপি বলে। আসলে সেটাও এক ধরনের ড্রাগ। কোনো ড্রাগ আছে যে মুখে খাইতে, যেমন আমরা যে পেনিসিলিন, এই তো আমরা বিভিন্ন রোগের এটা দেওয়া হয় পেনিসিলিন। তো এটা আবার ক্যান্সারও দেওয়া হয়। তো এটা হচ্ছে কি যে থেরাপির মধ্যে অনেকগুলোই আছে। ধরেন আপনার কেমোথেরাপি, তারপর রেডিওথেরাপি কোনো সময় লাগে যে সেখানে যে কোনো লিম্ব যদি অনেক বড় থাকে সেটাকে একটু সাইজ ছোটো করার জন্য রেডিওথেরাপি দেওয়া হয়। আর একটা হচ্ছে ইমিউনোথেরাপি, এটা হলো টার্গেটিং থেরাপি। টার্গেটিং থেরাপি এটা এত ভালো যে এটা শুধু যেই সেলটা আক্রান্ত হয়েছে বা যে জিনিসটা নতুন সৃষ্টি হয়েছে সেটার উপর ডাইরেক্ট কাজ করে, BCR-ABL। তো এটাকে যদি দমন করা যায় তাহলে সেল কাউন্ট বাড়বে না এবং সব ভালো থাকবে। তো এইভাবে তারপরে ধরেন যদি তাতে কাজ না হয় তাহলে বুনমুর ট্রান্সপ্লান্ট করা যায়। বুনমুর ট্রান্সপ্লান্টেশন বা পেরিফেরাল স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আর তারপরে যদি একবারে বেশি বয়সে কিন্তু 70 বছরের বেশি যদি হয়ে যায়, তাদের কিন্তু যে কোনো ক্যান্সার, বিশেষ করে অ্যাকুট লিউকেমিয়া, সেখানে তাদেরকে কোনো রকম মানে কন্ট্রোলে 14 দিন বাঁচায় রাখা হয়, কিন্তু তাদেরকে পুরো কিউর করা যাবে না। ট্রান্সপ্লান্টও মানে তাদের বুনমুর রিজার্ভ অনেক কম থাকে, ট্রান্সপ্লান্টও তাদের জন্য কোনো ঝুঁকি থাকে তাদের। তো এইভাবে চিকিৎসা করা হয় মূলত আর কি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার অত্যন্ত মূল্যবান সময়ের জন্য। আপনার মাধ্যমে আসলে ব্লাড ক্যান্সার নিয়ে আসলে আমারও অনেক প্রশ্ন ছিল, দর্শকদেরও অনেক প্রশ্ন ছিল। সময়ের স্বল্পতার জন্য হয়তোবা আজকে আমরা সবগুলো প্রশ্ন আসলে রাখতে পারিনি। পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সাথে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এখানে এসে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ স্যার। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ব্লাড ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন, এবং ব্লাড ক্যান্সারকে কীভাবে দমন করা যায় সে বিষয়েও আপনারা জানতে পেরেছেন। যে ভীতি ছিল সেটিও অনেকাংশে দূর হয়ে গেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ATN নিউজের সাথেই থাকবেন।